স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। ঠাসাঠাসি করে নিজের জায়গা করে নেওয়া ক্যাপ্টেন সাহেবও সাহিরের মতোই হবে, এসব চিন্তা ভাবনা দুটো দিন যাবৎ। খুশবু ভেবে নিয়েছিল আফতাব হয়তো দুষ্টুমি করছে, মজা করছে তার সাথে, কিন্তু তার এই চিন্তাকে ভেঙে গুড়িয়ে দিল। কোনো হদিশ নেই লোকটার দুদিন যাবৎ। খুশবু খুশবু বলে মুখে ফেনা তোলা লোক একবারের জন্য কল করেনি, মেসেজ করেনি। মেয়ে দেখতে গিয়েছে বুঝি, বিয়েটাও করে নিয়েছে নাকি? রাগ হলো খুশবুর, হাত মুঠ করে বসে রইল। এভাবেই আছে ঘরের মধ্যে 2 দিন, বের হয়নি। খাবার ছাড়া তার মুখ বাড়ির মানুষ দেখেছে কিনা সন্দেহ। দরজায় ঠক ঠক আওয়াজটা একেবারে মস্তিষ্কে এসে বাড়ি খায়। মেজাজ আরও খানিক বিগড়ে গেছে। উঠে দরজা খুলে রুক্ষ মুখে জরিনা বেগম দাঁড়িয়ে আছেন। খুশবু স্বাভাবিক গলায় প্রশ্ন করে, কি চাই? জরিনা বেগম খুশবুকে টপকে ভেতরে এসে পড়েন। নিজে থেকে খুশবুর আলমারি খুলে একটা শাড়ি বের করলেন। একটাই শাড়ি তার আলমারিতে। বললেন, তোর আর কোনো শাড়ি নাই? নেই। শাড়ি কেন বের করছো? আজকে তোরে পাত্রপক্ষ দেখতে আইব। খুশবু ভাবনা চিন্তাবিহীন জবাব দিল, আমি বিয়ে করব না। এটা অন্য পাত্র, ওই আর্মিটা না, দেখতে মেলা সুন্দর, তোকে ঢাকার। আকাশ ভেঙে পড়ে খুশবুর মাথায়। এটাই জানতে চাচ্ছিল, জানলো তবে এইভাবে? নতুন পাত্র? এর অর্থ দাঁড়াচ্ছে আফতাব যা বলেছে তাই সত্যি। বিছানায় বসে পড়ে খুশবু, মন তোড়জোড় করে অমান্য করছে বিষয়টা। হাইপার হয়ে উঠেছে সে। কয়েকটা নিঃশ্বাস ফেলে বলে, আর্মি, পুলিশ, গোয়েন্দা, চোর, বাটপার, আমি কাউকে বিয়ে করবো না, সবাইকে জানিয়ে দাও। তোর মা তোর ঠ্যাং ভাঙবো। এই শাড়ির লগে কানের দুল, গলা সেট বাইর কর। নানি যাও এখান থেকে, আমার একদম ভালো লাগছে না এসব। জরিনা বেগম শাড়িটা বিছানার উপরে রাখলেন। হালকা গোলাপি রঙের শাড়ি, ভারী সুন্দর। খুশবুর দিকে চেয়ে ঠোঁট চেপে মুচকি হাসলেন। মাথায় হালকা চাপড় দিয়ে বললেন, বিকালে আইব ওরা, তৈরি হইয়া থাকিস। সুদূর শহরে দেখা হবে, স্পর্শে মিলবে হৃদয় পীড়ার উপশম। পথ যতই দীর্ঘ হোক, ভালোবাসা সাহস যোগায়। কাছে যাবার স্বপ্নে প্রজাপতির ন্যায় উড়ে বেড়ায় অন্তর। স্মৃতির পটে আঁকা যত মুহূর্তের ছবি, থাকুক কিছু বাধা, তার সান্নিধ্যে পাব সুখের অমৃত সুধা। দূরত্ব যতই হোক, হৃদয় তো সর্বক্ষণ কাছেই থাকে। অদৃশ্য বন্ধনে বাঁধা সব দূরত্ব ম্লান হয়ে যাক, অপেক্ষায় কাটছে প্রতিটি প্রহর। খানিক বাদেই পাবো জীবনের আসল সুর। মনে মনে ছন্দ বুনে নিল। কালো রঙের গাড়ির কাঁচ চিরে হরিদ্রাব বর্ণ রৌদ্রভা শ্যামলা মুখখানায় এসে সরাসরি পড়ল। ক্ষুদ্র ঝলমলে দুনেত্রদয়, মনের গভীরে জ্বলছে ভালোবাসার প্রদীপ। যেন অতিক্রম হওয়া প্রতিটি ধূসর রাস্তা একটু একটু করে হাত বাড়িয়ে কাছে ডাকছে। মুখে এসে পড়া হাসিগুলো মনে চেপে রাখা। উপভোগ করছে আফতাব। জানালা দিয়ে প্রকৃতির সবুজ ছোঁয়া, নির্মল সাঁই সাঁই বাতাস দ্রুততার সাথে সঙ্গীত শুনিয়ে যাচ্ছে। প্রতি ধাপ, প্রতি চাকা ধেয়ে যাচ্ছে তার ক্যামেলিয়া ফুলের দিকে। সুদূর শহরে মিলনের আশাটায় মনটা উদ্ভাসিত, অমৃতীয়। বিরহের রাত পেরিয়ে যখন ভোরের আলোর ন্যায় মুখোমুখি হবে, তখন কি প্রতিক্রিয়া হবে খুশবুর? আরও খানিক অধর দুটো প্রসারিত হয় এই ভাবনায়। ফোনটা হাতে নিল আফতাব, মেসেজ লিখল, কেমন আছেন খুশবু? সে সর্বদা ফোন নিয়ে প্রস্তুত থাকে, হাজও ছিল। কয়েক মিনিট অপেক্ষা করিয়ে উত্তর দিল, কেন মেসেজ করেছেন? আপনার কথা মনে পড়লো তাই করলাম। জিদি মুখখানা নিয়ে দ্রুত হাত চালায়, লিখে, আমাকে মনে করা লাগবে না, ফোন মেসেজ করবেন না একদম। ঠোঁট খামড়ে হেসে ওঠে আফতাব। বিপরীতে জবাব পাঠায়, কেন রাগ করছেন? নিজেই বলেছেন বিয়ে করে নিতে, বাবা মায়ের পছন্দে, তাই তো করছি। এখন আবার রাগও দেখাচ্ছেন নিজেই। ক্ষীণ খুশবু অনেকটা সময় অতিবাহিত করে নরম হলো। ছল ছল করতে শুরু করছে নয়ন। হুট করে আবেগপ্রবণ হয়ে পড়ে। অনুভূতি জাগ্রত হতে এত অল্প সময় নিল আফতাবের প্রতি। একটু দেরিতে হলে বোধহয় আজ এমন খারাপ লাগতো না। বলল, আপনি সত্যিই বিয়ে করবেন ওই উপশহরের মেয়েকে? বাবার বাধ্য সন্তান হয়ে করতেই হবে খুশবু। আর কোনো জবাব এলো না।
আফতাব চিন্তিত খানিকটা, তবে এই চিন্তা আর খুশবুর রাগ দীর্ঘ সময়ের নয়, মাত্র কয়েক ঘন্টার। দুপুর পেরিয়ে অপরাহ্নের শুরু। নাইলা বেগম তর্জন শুরু করেছেন। দূর থেকে আসছে মানুষগুলো, তাদের জন্য খাবার আর বিশ্রামের আয়োজন দেখতে হবে। যদিও হোটেলে উঠবেন, খুন্তি চলছে আর সাথে মুখটাও। বিড়বিড় করে মেয়েকে বকে যাচ্ছেন। দুদিন যাবৎ মেয়ের ভাবসাব ভালো না, কারোর সাথেই ঠিকমতো কথা বলে না, ক্লাসে যায় না, ঘরে দরজা আটকে বসে থাকার স্বভাব পুরনো। লোকমান সাহেব আর ফাহাদ থাকলে আর এই কাজটা করতে পারতো না। তারাও ব্যবসায়িক কাজ থেকে ফিরবেন কিছু সময় পর। শহরের বাহিরে গিয়েছিলেন বাবা ছেলে। এই নিয়েও নাইলা বেগমের কিছু রাগ আছে। একা সব সামলানো যায়? কাজ শেষে মেয়ের ঘরে গিয়ে হাজির হলে রাগ দেখিয়ে বললেন, তৈরি হও। মুখ বেজা, চোখ তুলে তাকালো তার মায়ের দিকে। চাইছে না তৈরি হতে কিছুতেই। সে কি আর তার মাকে বলা যাবে? দুঃখী মনের আর্তনাদ মাকে শোনালে তার মা আরও ক্ষেপে যাবেন। আরও কিছু বলতে চাইল। মা, ঠিক তখনই কুকারের সিটি বাজলো। নাইলা বেগম ঝাঁঝালো গলায় বললেন, এমন ভাব করছি যেন তোকে জিজ্ঞাসা করেই ছেলে পক্ষকে আমন্ত্রণ করা হয়েছে। দেবদাসী সেজে বসে আছিস, দ্রুত তৈরি হ, আমার অনেক কাজ পড়ে আছে। শাড়িটা পরতে জানে খুশবু, মায়ের কাছে দেখে কয়েকবার পরেছে। চেষ্টা করতে করতে হয়ে গেছে শেখা। মনের মধ্যে ভারী ওজনের পাথর রেখে তৈরি হলো। সান্ত্বনা দিল নিজেকে। দেখে যাক, পরে না করে দেবে, বাবাকে যে করেই হোক বোঝাবে। তবে অস্থিরতা যে কমছে না। আফতাবের পরিবার হাজির। লম্বা পথ পাড়ি দিয়ে এসেছে। হোটেল থেকে খুশবুদের বাড়িতে আসতে সন্ধ্যা গড়িয়েছে। রফিকুজ্জামান মির্জা হাত ভর্তি মিষ্টি নিয়ে হাসি মুখে প্রবেশ করলেন সিটিং এরিয়াতে। সাথে এসেছে জিতু, লোকমান চৌধুরী, নাইলা বেগম, ফাহাদ। সকলেই তাদের সবিনিময়ে তাদের স্বাগত জানায়। সালাম বিনিময়ের পর টুকটাক কথা চলছে তাদের মধ্যে। সবার মধ্যে চুপচাপ আফতাব, চোখ ঘোরাচ্ছে চারিদিকে, দুহাত মুঠ করে নির্বিকার। এই সাজানো গোছানো পরিপাটি ঘরের কোণে কোথাও কি খুশবু মেখে আছে? হয়তো পুরো ঘর জুড়ে। কোথায় আছে সে? আদৌ কি প্রস্তুত তাদের সামনে আসার জন্য, নাকি রাগে অভিমানে গজগজ করছে? বিশ্বাস করেছে কি জরিনা বেগমের কথা, যেটা আফতাব শিখিয়ে দিয়েছিল তাকে? কে জানে দুজন মুখোমুখি হলে কী অবস্থা হবে। আফতাব কি প্রতিক্রিয়া দেবে সে নিজেই জানে না। অহেতুক সকলের সামনে হেসে না ফেললেই হয়। দু পরিবারের আলাপ আলোচনার মধ্যে জরিনা বেগম বলে উঠলেন, আমি খুশবুরে নিয়ে আসি। আফতাব তাকিয়ে রইল জরিনা বেগমের দিকে। হেঁটে গিয়ে বাম দিকের রুমটায় প্রবেশ করেছেন। এটাই খুশবুর ঘর হয়তো। দরজা ঠেলে ঢুকে গেল। অনুভব করলো হৃদয়ের স্পন্দন হুট করেই বেড়ে গেছে। চোখ নামিয়ে বসে রইল আফতাব। বেশি সময় সেটা সম্ভব হয়নি। কারো কদমের আভাসে নয়ন উঠেছে। ফুলে থাকা মুখটা দেখে থমকে গেল। গোলাপি রঙের শাড়িতে মোড়ানো একটা পুতুলের ন্যায় মনে হলো তাকে। তবে পুতুলের মন খারাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। দৃষ্টি প্রসারিত হতে থাকে, পুরোপুরি পলকহীন, প্রতিক্রিয়াহীন। আশপাশ পরিস্থিতির কোনো খেয়াল নেই। শূন্য মস্তিষ্ক নিয়ে চেয়ে আছে। খুশবু একটাবার চোখ তুলেনি। চোখ নুয়ে সালাম জানিয়েছে, নজর সকলের পায়ের দিকে। সোফায় বসে পড়ল চোয়াল শক্ত করে। কত সময় চোখ নামিয়ে রাখা যায়? রফিকুজ্জামান প্রশ্ন করলেন, কেমন আছো খুশবু? আওয়াজটা পরিচিত মনে হলো। 7-5 না ভেবে চোখ তুলে তাকায়। বৈদ্যুতিক শখ খেলো যেন। জবাব না দিয়েই বিশাল চোখে চেয়ে রইল রফিকুজ্জামানের দিকে। পরপর চোখ যায় পাশে। সাহেব সেজে বসে থাকা আফতাবকে দেখে এবারে চোখ কোটর থেকে বেরিয়ে আসবে ভাব। তালগোল পেকে গেছে ইতিমধ্যে মাথায়। রফিকুজ্জামান প্রশ্ন করেছিলেন সেটা ভুলে গেছে। আফতাব কপালে আঙুল চালাচ্ছে নিচের চেয়ে। হাসি কন্ট্রোল করার দুঃখর চেষ্টা। খুশবুর শরীরটা দাউ দাউ করে চলে উঠল। নাইলা বেগম মেয়ের এমন অদ্ভুত চাহনিতে কেসে উঠলেন, বললেন, কি হলো খুশবু, তোকে কিছু জিজ্ঞাসা করা হয়েছে? নিজেকে সামলায় খুশবু। মিনমিনে গলায় বলে ওঠে, দুঃখিত, ভালো আছি আমি। আরে কোনো সমস্যা নেই, তুমি হয়তো নার্ভাস। নার্ভাসনেস নামক খারাপ জিনিসটা আজকে বাঁচিয়ে দিল তাকে। ক্ষণিকের অস্থিরতা আর বিস্ময় কেটেছে। এবার রাগ মাথা চাড়া দিয়ে উঠল। সামনেই চায়ের গরম কাপ। দাঁতে দাঁত চেপে ইচ্ছে করছে যে এই পুরো কাপটা আফতাবের মাথায় ঢেলে দিক। রুমানা মির্জা খুশবুকে কিছু সাধারণ প্রশ্ন করলেন।
পাশাপাশি আফতাব সম্পর্কেও জেনে নেয় খুশবুর বাবা মা। জানতে চাইলেন তার বিষয়ে, তার যেন কোনো অস্বস্তি না হয়, তাই বেশি প্রশ্ন উত্তর করেননি। তিনি নায়লা বেগমের উদ্দেশ্যে বললেন, আমাদের তো খুশবুকে ভীষণ পছন্দ হয়েছে আপা, কিন্তু সংসার ওরা করবে, নিজেরা যদি কথা বলে নিত তাহলে ভালো হতো না? নায়লা বেগম সম্মতি দিলেন। খুশবুর উদ্দেশ্যে বললেন, খুশবু, যাও মা, আমি বারান্দায় চা পাঠিয়ে দিচ্ছি তোমাদের জন্য। মায়ের মুখে এত মিষ্টি কথা হজম হচ্ছে না, সে তো সর্বক্ষণ রেগে থাকেন। ফাহাদ দুষ্টুমির সুরে বলে, মায়ের মাথায় আগুন জ্বলে থাকে সবসময়, আর বাড়ির বাকিরা ফায়ার ব্রিগেড, আবার কখনো কখনো কেরোসিনের কাজটাও করা হয়। সবার দৃষ্টির অগোচরে নায়লা বেগম খুশবুর উদ্দেশ্যে বললেন, বোকার মতো কোনো কথা বলবি না, যা যা জিজ্ঞাসা করবে ভালোভাবে উত্তর দিবি। খুশবু মাথা দোলায়। হেঁটে যেতে যেতে বিড়বিড় করে বলে, সব প্রশ্নের যথাযথ উত্তর দিয়ে বারান্দা থেকে এক ধাক্কায় ফেলে দেবো, খতম কাহিনী সেখানেই। কোনো দিকে না চেয়ে বারান্দায় এসে দাঁড়িয়েছে খুশবু, পেছন পেছন আফতাব। বারান্দার পরিবেশ মনোরম। খুশবুর আবদারে বড় খোলা বারান্দার ফ্ল্যাট কিনেছিলেন লোকমান সাহেব বছর 7 আগে। মেয়ের ভাষ্য মতে বাড়িতে বারান্দা বড় না হলে নাকি ভারী আর ভারী মনে হয় না। এমনটা কেন সেটা আজও জানা যায়নি। রেলিংয়ে হাত রেখে অন্যদিকে চেয়ে রইল আফতাব। হেসে জানতে চাইল, শুনলাম আমাকে বারান্দা থেকে ফেলে দেওয়ার পরিকল্পনা। আপনি আমার সাথে কোনো কথা বলবেন না। ধমকের সুর। আফতাব কোনোভাবে হাসি চেপে রাখতে পারছে না, জবাব দিল, আচ্ছা আপনি বলুন, আমি শুনি। মুখ ঘুরিয়ে তাকায় খুশবু। পা থেকে মাথা পর্যন্ত মেপে নিল। ইউনিফর্মে দেখেছে, বাড়ির কাপড়ে দেখেছে, আজ বেশভূষা ফর্মাল। নিজেকে পরিপাটি করেই তবেই এসেছেন জানাব। তাতে খুশবুর কি? এখন তার রাগটাই মুখ্য। এত বড় ধোকা কি করে দিলেন আপনি আমায়? মিথ্যে কেন বললেন আমায়? আমি বিয়ে করব না, আপনাকে রিজেক্ট করেছিলাম। এসেছি যখন নিজের করে নিয়ে যাব। বিপরীতে কোনো উত্তর দিতে পারল না খুশবু। আফতাবের দৃষ্টি শীতল হয়, মুগ্ধতার ছড়াছড়ি এই নেত্রে। পকেটে হাত গুজে এক ধ্যানে চেয়ে আছে। ভিন্নতা দু নয়নে, ব্যাকুলতা স্পষ্ট, যা হুট করেই অস্থির করে তুলল। ভুলতে বসেছিল তাকে বিয়ে করার উদ্দেশ্যে এসেছে, হলে হতেও পারে আফতাব তার হবু স্বামী। আপনার দেখানো পথে চলেছি, মনে করে দেখেন আপনিও ঠিক এই কাজটা করতে চাইছিলেন আমার সাথে। নিজের কাছেই ধরা খেয়ে গেল। এবার বুঝতে পারছে আফতাবের কেমন অনুভূতি হচ্ছিল। চোখ নামিয়ে দাঁড়িয়ে রইল। আফতাব 2-1 কদম এগিয়ে এসে দাঁড়ায়, কাছ থেকে দেখতে চায় পুরো খুশবুকে। বারবার চোখের পলক ফেলছে, লজ্জা পাচ্ছে বোধহয়। শাড়ির আঁচলে আঙুল পেঁচাতে শুরু করলো, দেহ ভঙ্গিমা সেটাই বলছে। আপনার শহরে আসবো বলে পথে নামি, প্রতিটা মাইল পেরিয়ে ইচ্ছে নিয়ে এসেছিলাম যে তার চেয়ে দ্বিগুণ পেয়েছি। আপনাকে ভীষণ রকম সুন্দর দেখাচ্ছে। আরও একটুখানি ঘাড় নত হয় খুশবুর। কই রাগ দেখিয়ে ঝাঁঝালো দুটো কথা শোনাবে তা না, উল্টো লজ্জায় নেতিয়ে পড়ছেন। এতদিন ছিল না এই লজ্জাটা। আফতাব তো এমনই ছিল শুরু থেকে, তবে কেন এই ক্ষণে খুশবুর মধ্যে বৈচিত্র্য? হৃদয়ের স্পন্দন বাড়িয়ে দিচ্ছে তার উপস্থিতিও। কষ্ট পেয়েছিলেন? খুশবু মাথা দোলায়, না বোধক উত্তর দেয়। আফতাব ফের প্রশ্ন করল, মুখ ফোলা ছিল কেন? বিষণ্ণতার ছাপ ছিল কেন? কোনো বাঁক বিতণ্ড ছাড়াই খুশবুর মুখ ফসকে বেরিয়ে গেল, আমি ভেবেছিলাম আবারও আপনার সাথে অন্যায় হবে, অতীতের কিছু রিপিট হবে। খুশবুর অর্ধেক বাক্য পূর্ণ করলো আফতাব। অবাক হয় খুশবু, খুব সহজেই বুঝে ফেললো নাকি? কি অবলীলায় ধরে ফেললো মনের কথা। আমার বাবার বন্ধুর মেয়েটা কিন্তু খারাপ ছিল না। তেলে বেগুনে জ্বলে উঠতে আর কি প্রয়োজন? কটমট করে চায় খুশবু। কিসের লজ্জা, কিসের কি? অথচ আফতাব নির্লজ্জের মতো হাসছে, নাক ফুলিয়ে বলতে লাগলো, তাহলে কষ্ট করে 5-6 ঘন্টা জার্নি করে ঢাকা কেন আসলেন? ঘরের কাছে মেয়ে থাকতে আমার কাছে কেন এসেছেন? কাছে? আমি তো আপনার থেকে অন্তত 1 হাত দূরে দাঁড়িয়ে। মুখ ভার করে দাঁড়িয়ে রইল খুশবু। আফতাব লজ্জা দেওয়া আর জ্বালাতন করার উদ্দেশ্যে বলল, আমার ডিকশনারিতে কাছে বলতে নিঃশ্বাসের সাথে নিঃশ্বাসের সংঘর্ষকে বোঝায়। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।
এমনিতেই নিজের অনুভূতিগুলো সামাল দিতে পারছে না খুশবু। কখনো ভয়, কখনো চিন্তা, পাশাপাশি অস্থিরতা, রাগ, নিজস্ব লজ্জা তো আছেই, তার মধ্যে নতুন পন্থা অবলম্বন করছে আফতাব। লজ্জাহীনভাবে লজ্জা দিয়ে দিল। একটু পরে না খুশবুর মাথা কাজ করা বন্ধ করে দেয়। মানুষের মুখে শুনেছি সেনা সদস্যরা নিজের স্ত্রীদেরকে অনেক ভালোবাসে। আমার প্র্যাকটিক্যালি প্রমাণ করা দরকার। মুখের কথায় বিশ্বাস করতে ইচ্ছে হয় না। আপনাকে বিয়েটা করে নিই তাহলে। আপনার মধ্যে স্ত্রী হওয়ার সর্বগুণ আছে। এই যে নির্ভয়ে একজন আর্মি অফিসারকে হুমকি ধামকি দিচ্ছেন, শাসাচ্ছেন, চোখ দেখাচ্ছেন, এগুলো সবই বউদের গুণ। এবারও কোনো জবাব দিল না খুশবু, চুপসে রইল। মাথার কাপড়টা ফসকে পড়েছে নিচে। আফতাব হাত বাড়িয়ে মাথায় টেনে দিল আবারও। গভীর নিচু কণ্ঠে খুশবুর দিকে চেয়ে বলল, লজ্জা যদি নারীর ভূষণ হয় তাহলে ধৈর্য পুরুষের মাথায় মুকুট। আপনারা যদি সম্মতি দেন আমরা এগোতে চাচ্ছি নতুন সম্পর্কে। আর যদি সময় চান সেটাও কোনো সমস্যা নেই। আমার ছেলের সম্পর্কে যা জানা জেনে নিন। মেয়ে দিবেন, খুব বিশাল একটা ব্যাপার, যাচাই বাছাই অবশ্যই দরকার আছে। রফিকুজ্জামান বললেন লোকমান চৌধুরীর উদ্দেশ্যে। মেয়েকে নিয়ে তার চিন্তার শেষ নেই। জিতুর কাছ থেকেই আগেই খবর নেওয়া হয়েছে। খারাপ কিছুই জানা যায়নি আফতাবের বিষয়ে। মেয়ের বাবা হিসেবে যতটুকু সন্তুষ্টি দরকার ঠিক ততটুকু পেয়েছেন। সংকোচ শুধু এক জায়গায় রয়ে যায়। আর্মি পুলিশরা দায়িত্বের কাছে হেরে যায়। লোকমান চৌধুরী জবাব দিলেন, আফতাব আর খুশবু হ্যাঁ বললে আমার পরিবারের কোনো আপত্তি নেই ভাইজান। রফিকুজ্জামান মির্জা জবাব দিলেন, আমার ছেলের সম্মতি আছে। খুশবু রাজি হলে আমরা আর বেশি দেরি করব না। আপনারা আলাদাভাবে কথা বলে নিন না হয়। লোকমান চৌধুরী মাথা নাড়লেন। আফতাব এবং খুশবু চলে এসেছে। সব কিছু কেমন যেন দ্রুত দ্রুত মনে হচ্ছে। যদিও ভিন্ন মত নেই। ফাহাদ আর লোকমান চৌধুরী উঠে গেলেন খুশবুকে নিয়ে। নায়লা বেগম এবং জরিনা বেগম মেহমানদের রাতের খাবার পরিবেশন করছেন। ফাহাদ ঘরে এসেই বোনের দিকে আপাত দৃষ্টিতে চায়। কি সুন্দর দেখাচ্ছে তাকে। সারা জীবন শাকচুন্নি বলে ডেকে আসা মেয়েটাকে তার চোখে সুন্দর লাগছে। ভাইয়ের ভালোবাসা জেগে উঠল না তো? ফাহাদ লোকমান চৌধুরীর দিকে চেয়ে বলল, বাবা আমি খুশবুর সাথে কথা বলি, তুমি না হয় মেহমানদের দেখো। এসেছিলেন মেয়ের সর্বশেষ মতামত জানতে। ছেলের দিকে একবার চাইলেন। বুঝতে পারলেন ভাইয়ের কাছে যা বলবে সেটা বাবার সামনে নাও বলতে পারে, সংকোচ করতে পারে হ্যাঁ না বলতে। ফাহাদের মতামত এসেও বেরিয়ে গেলেন ঘর থেকে। খুশবু নিজের আগের রূপে ফিরে এসেছে। মাথা থেকে কাপড় ফেলে দিল, দুহাত পেছনে বিছানায় ঠেকিয়ে বসেছে বিছানায়। বলল, ফর্মালিটি করো না, কি বলবে দ্রুত বলো। ফাহাদের বোন ভাইয়ের ভালোবাসা যতটুকু এসেছিল সব হাওয়া হয়ে গেল। এই মেয়ের জন্য আদর মায়া দেখাবে। বাবা আর বাকিদের সামনে ইঁদুরের বাচ্চার মতন থাকে। এখন হয়ে উঠেছে বাঘিনী। বিয়ে হতে চলেছে তোর, নিজেকে একটু পরিপাটি কর। আর কত অগোছালো থাকবি। দাঁত দিয়ে নখ খুঁড়তে খুঁড়তে খুশবু জবাব দিল, চৌধুরী সাহেব, খুশবু চৌধুরী এমনি এলোমেলো থাকবে। যে পরিপাটি করতে আসবে তাকেও এলোমেলো করে দেবে। আর বিয়ে, দ্যাটস নট আ বিগ ডিল। সবাই করে, তুমিও করবে একদিন। কপাল কুচকায় ফাহাদ। তড়িৎ উত্তর দিল, নির্লজ্জ কোথাকার। এখন বল বিয়েতে রাজি কিনা তুই? হ্যাঁ রাজি, তবে একটা শর্ত আছে। রাজি, তবে শর্ত আছে। দুটো দুরকম কথা, দুরকম চিন্তা। ফাহাদ কোমরে হাত রেখে ভ্রু নাচিয়ে জানতে চায়, কি শর্ত? দেখ উল্টোপাল্টা কোনো কথা বলবি না। কোনো উল্টাপাল্টা কথা না। তোমার আর বাবার টাকা বাঁচানোর প্ল্যান করেছি, শুনবে? জি ম্যাডাম, শোনান। উদ্ধার করুন আমার কানকে। মুখভঙ্গি অদ্ভুত করে খুশবু বলল, আমার এই জমকালো আয়োজন পছন্দ না। ভারী কাপড়, গহনা, আর সবচেয়ে বড় কথা এক গাদা মানুষের হাউকার জাস্ট অসহ্য। আমি একদম সাদা মাটা বিয়ে করব। একটা শাড়ি পরবো, কবুল বলবো, বাস শেষ। বললেই হলো, ছেলের ফ্যামিলি মানবে? সেই দায়িত্ব তোমার। বলে আলগোছে ঠোঁট টিপে হাসল। সে আফতাবকে আগেই জানিয়েছে কোনো ঝামেলা যেন না হয় বিয়েতে। হুমকি দিয়েছে। তাকে মিথ্যে বলার প্রায়শ্চিত্ত স্বরূপ আফতাব মানতে বাধ্য। খাবার টেবিলে খুশবুকে ডেকেছেন রফিকুজ্জামান। সবাই একসাথে বসে খাওয়া দাওয়ার পর্ব মেটাবেন। খুশবু আবারও লাজুক রূপে। আফতাবের পাশে বসানো হয় তাকে। খুশবু পড়ল মহাবিপদে। খাবার তৃপ্তি নিয়ে খাওয়ার জিনিস। এত এত গুরুজনের মধ্যে বসে মন মতো খাওয়া যায়?
শাড়ির কারণে চেয়ারে দুপা ভাঁজ করে বসার উপায়টাও নেই। না দিয়েছেন প্লেটে এক গাদা খাবার, এগুলো না খেয়ে ওঠা যাবে না। মাথার কাপড়টাও স্থির নেই, ফসকে পড়ছে বারবার। জ্বালা আর জ্বালা। আফতাবের দেহ থেকে পারফিউমের ঘ্রাণ ভেসে আসছে, ঠিক পাশাপাশি কয়েক ইঞ্চি দূরত্বে বসা। নিজের ঘাড়কে কোনো রকম কন্ট্রোল করে রাখলো, ভুল করেও যেন ডান দিকে না ঘোরে। আপনারা যদি কিছু মনে না করেন একটা কথা বলতাম। লোকমান সাহেব সম্মতি জানান তৎক্ষণাৎ, বলেন, জি অবশ্যই। আপনারা জানেন আমার ছেলে ছুটি পায় খুব কম। যেহেতু আমরা সকলেই চাচ্ছি বিয়েটা সাদামাটাভাবে হোক, তাহলে আগামীকাল শুক্রবার শুভ কাজটা সেরে ফেললে কেমন হয়? আত্মাটা আর নিজের জায়গায় নেই, উড়ে বেড়াচ্ছে এদিক ওদিক মৌমাছির মতন। খুশবু এক ধ্যানে ফ্যানের দিকে চেয়ে রয়ে মনে মনে একই প্রশ্ন আওড়াচ্ছে, এত দ্রুত বিয়ে চাইনি, কী থেকে কি হয়ে গেল? ভেবেছিল কয়েকদিন সময় পাবে, নিজেকে মানিয়ে নেবে পরিস্থিতির সাথে। সেই সুযোগ কোথায়? ক্যাপ্টেন আর তার পরিবারের বেশ তারা, তার কাজ নিয়ে যত ঝামেলা। এর মানে কি আজই খুশবুর শেষ দিন এই বাড়িতে? কলিজা মোচড় দিয়ে উঠল, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক চায়। মাকে দেখছে মুখ গোমরা করে থাকতে। বাবা ভাই ব্যস্ততায় ঘিরে গেছে। জরিনা বেগম কাছের আত্মীয়দের ফোন করতে ব্যস্ত। চিন্তা আরও বাড়াতে ফোন বাজে। আফতাবরা হোটেলে পৌঁছে গেছে, ফোন করেছে সেই। খুশবু? কোনো হাই হ্যালো ছাড়াই খুশবু বলে উঠল, সবকিছু অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না? আমার ভয় করছে। আপনি ভয় পান? গলা ভিজিয়ে খুশবু বলল, চিন্তা হচ্ছে, সাথে নার্ভাসনেস, অনবরত ঘামছি আমি। প্রতিটা অনুভূতিকে পজিটিভলি নেওয়া যায় না। এই ভয়কে ভয় না পেয়ে উপভোগ করতেও পারেন। এটা আমাকে পাওয়ার অস্থিরতা, আমার জীবন জুড়ে নিজের নতুন জীবনকে আপন করে নেয়ার চঞ্চলতা। ঠোঁট কামড়ে বসে রইল খুশবু, কারণ তার আফতাবের বলা বাক্য সমূহ নয়, বরং তার নিঃশ্বাসের আওয়াজ, অতিমাত্রায় প্রগাঢ় কণ্ঠস্বর। এত পরিবর্তন ধরল কি করে কে জানে। সমক্ষ অন্তরে গিয়ে আঘাত আনছে। প্রেমে পড়ার মুহূর্তের মধ্য দিয়ে আগেও যাওয়া হয়েছে, সেটা অনেক ভিন্ন ছিল। বিবাহে পবিত্রতা আছে, এই কারণে বুঝি অস্থিরতম অনুভূতিরা দ্বিগুণ। কিছু কথা বলতে ফোন করেছিলাম। স্বরের গভীরতা কমে ঐকান্তিক হয়ে ওঠে। কয়েক ঘন্টার মধ্যে আমার হতে চলেছেন। আমার মনে হয় কথাগুলো বলা উচিত। শুনছি। আপনার অনুভূতিগুলো আমার জন্য এখনো পরিপক্ক নয়, আমি সেটা জানি এবং বুঝি, কিন্তু এতে আমার কোনো খেদ নেই। খুশবু নিজের হয়ে ঝটপট উত্তর দিল, হয়তো আমার অনুভূতিগুলো প্রাথমিক পর্যায়ে আছে, হয়তো ধীরে ধীরে বৃদ্ধি পাবে। বুঝদার হচ্ছেন কিন্তু। বলে হেসে ফেলে আফতাব। খুশবু আর কোনো জবাব দিল না, আবার নির্বিকার রূপে ফিরে গেল। নিজেকে ডিফেন্ড করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু বলেছে, ব্যাস। এবার মুখে তালা আটল। সম্পর্কে অনেক স্যাক্রিফাইস করতে হয় খুশবু। স্যাক্রিফাইস করা মানেই হেরে যাওয়া না। আমার কাজের ক্ষেত্রে প্রায় আমাদের মধ্যে দূরত্ব থাকবে, তবে এই দূরত্ব যেন ভালোবাসা না কমায় এক বিন্দু। অপেক্ষার যন্ত্রণা আর খাঁটি করবে বন্ধন। বহুরূপে আমি আপনাকে পরিবর্তন করার চেষ্টা করব না, সেটা আপনি হয়ে যাবেন আপনি, তবে পুরোটা পরিবর্তন হবেন না। আপনার বাচ্চামো, আপনার রাগ, আপনার অভিমান সবটা আমার জন্য জমা রাখবেন। সম্পূর্ণ স্বাধীনতা পাবেন। আমার আর আমার পরিবারের দিক থেকে। পড়ালেখা করতে চান করুন, চাকরি করতে চান করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার ঘর, আপনার বাড়ি, আপনার যা ইচ্ছে করবেন। শুধু বলবো, আমার কাছে একান্তে নিজেকে অগোছালো রূপে উপস্থাপন করলেও বাইরে থেকে নিজেকে গোছানো দেখাবেন। হাজার মানুষ, হাজার মুখ, আর সেই মুখে হাজার কথা। আপনাকে কেউ কোনো কটু কথা বলবে, আমি সহ্য করব না। আর যদি আপনার বিনা দোষে বলে, আমি আছি ডিফেন্ড করার জন্য, নিশ্চিন্ত থাকুন। আমার বাবা মায়ের কোনো মেয়ে নেই। মেয়েরা নাকি মায়ের মতন যত্ন করে। আপনি আপনার বাবা মায়ের সাথে যেমন থাকতে পারবেন, আমার বাবা মায়ের সাথে আপনি আপনার বাবা মায়ের সাথে যেমন থাকতে পারবেন, তেমন থাকতে পারবেন আমার বাবা মায়ের সাথে। একটু মনে করবেন না তারা আপনার শ্বশুর শাশুড়ি। তারা আমায় মেয়ে ভাবলে আমি অবশ্যই। সেটা নিয়ে ভাবতে হবে না। আমার বাবা আর আপনার বাবাকে একসঙ্গে একই পাল্লায় মেপেছি। দুজনের মধ্যে তেমন কোনো পার্থক্য দেখতে পাইনি। আপনার মা বুঝে একটু রাগী, আমার মাও মোটামুটি রাগী। মায়েরা যেমন হয় আর কি, ব্যাস। স্বার্থপরের মতো নিজের কথাগুলো বললাম। আপনার দিকটা চিন্তা করছি না কেন জানেন? কারণ আপনাকে পুরোটাই আমি নিজে সামলাবো,
কিছুটা আপনার মতো করে আর কিছুটা আমার মতো করে। কথাগুলো হিমশীতল হাওয়ার মতন, কোথাও আকুলতা, কোথাও অস্থিরতা, আবার কোথাও স্পষ্ট বাদিতার ছোঁয়া। অতটা অবুঝ নয় খুশবু, মাঝে মধ্যে জেদের বশে ভুলভাল কাণ্ড ঘটিয়ে ফেলে। সেই ভুলভাল কাণ্ডে তেমন ক্ষতি কারোই হয়নি, প্রভাব ফেলতে পারে না তেমন। একঘেয়েমি জীবন, এই জীবনে বন্ধু আছে তবে কাছের নয়, পরিবারের মানুষ ছাড়া বাহিরের জগতের প্রতি কোনো আগ্রহ নেই খুশবুর। আকস্মিক কর্ণপাত হলো একটি প্রশ্ন, ভালোবাসেন একটু, এক বিন্দু? খুশবু মুচকি হেসে জবাব দিল, বাসি না, একটুও না, এক বিন্দুও না। বিয়েটা ক্যান্সেল করে নিই, নিজের শহরে ফিরে গিয়ে বাবার বন্ধুর মেয়েকে বিয়ে করে নিব। হতে পারেন আপনি সবার চোখে সেনাবাহিনীর সম্মানীয় একজন সদস্য, আমার চোখে সবসময় সাধারণ একজন মানুষই থাকবেন। আপনার রাইফেল নিয়ে আপনার খুলিটা উড়িয়ে দেব আমি, রাখছি। আর মাত্র কয়েকটা ঘন্টা, বিয়েটা হোক। মহেন্দ্রক্ষণ বলেই সম্বোধন করা যায় এই সময়টাকে। সকাল সকাল শাড়ি এসেছে আফতাবদের তরফ থেকে। রুমানা মির্জা নিয়ে এসেছেন পুত্রবধূর জন্য সাথে কিছু গহনা। কোনো পূর্ব পরিকল্পনা ছাড়া ঢাকা আসায় মন মতো কিছুই করতে পারছেন না। জানিয়েছেন সিলেট গেলে অন্তত রিসেপশনটা করবেন, এভাবে বিয়ে হয়ে যাবে কে জানতো। লোকমান সাহেবের মুখটা ভার হয়ে আছে সকাল থেকেই। খুশবুর চাচাতো বোন এসে বসলো হাতে মেহেন্দি দিয়ে। মেয়েটাকে তেমন একটা পছন্দ নয় খুশবুর, ঘায়ে পড়া স্বভাব আছে। খুশবুর মামির মন ভীষণ খারাপ, জিতুর সাথে কেন আসলো না এই নিয়ে দুঃখ প্রকাশ করছেন। বিয়েতে উপস্থিত হতে পারলো না। খুশবুর চাচাতো বোন নীলা বলে উঠল, এই জিজি তুই কেমন রে? এসব ঢঙ্গি ডাকে মেজাজ বিগড়ে যায় খুশবুর। কপাল কুচকে বলল, ভাইয়া অথবা দুলাভাই ডাক, জিজু কি? হ্যাঁ, এইটা আজকালের ট্রেন্ডিং ডাক। ট্রেন্ড ফলো করতে হবে না এত। মোটা অঙ্কের টাকা ছাড়া ঘরে আসতে দেওয়া হবে না বলে দিলাম। আমি জিজুকে খাইয়ে দিব, হাত ধুয়ে দিব। খুশবু ফোঁস করে ওঠে, নাক ফোলাতে ফোলাতে মনে মনে বলল, আর তোর মাথায় হাড়ি ভাঙবো আমি। নীলা মেহেন্দি দিতে দিতে খুশবুর পানে চেয়ে বলল, কিছু বললি না? কিন্তু ওসব করতে যাবি না, ওরা আদি খেতে পছন্দ করে না। ওনার বাবা খুব রাগী, সাথে উনিও রাগী। তুই কি চাস ভরা মজলিসে তোকে তুলে আছাড় দিক? এই দিকটা সামলে তার বাবা মায়ের কাছে গিয়ে হাজির হলো হাত ভর্তি মেহেন্দি দিয়ে। কেমন যেন লজ্জা লজ্জা লাগছে, আবার ইচ্ছে হচ্ছে অনুভূতি প্রকাশ করতে। তারা কাজে ব্যস্ত। নায়লা বেগম খুশবুর পাসপোর্ট বের করছেন, ডোমেস্টিক ফ্লাইটে যাবে তারা। রফিকুজ্জামান মির্জা আর রুমানা মির্জা চান না তাদের নতুন বউকে জার্নি করাতে। তার বাবা ব্যস্ত ফোনে কথা বলতে, তবে এক একজনের মুখ দেখার মতো নয়। নেতিয়ে থাকা ফুলের মতন অবস্থা। নিজের সমস্ত অস্বস্তি দূরে ঠেলে তার বাবা মায়ের কাছে গিয়ে বসে পড়ল। ঠোঁট কামড়ে জড়িয়ে ধরল দুজনকে। কেউ কোনো কথা বলেনি। শাসনে বড় হয়েছে বলে কি ভালোবাসা নেই নাকি? নায়লা বেগমের চোখ বেয়ে অশ্রু ঝরে কয়েক ফোঁটা। লোকমান সাহেব মেয়ের মাথায় হাত বুলিয়ে চলেছেন, বোঝানোর ভঙ্গিতে অনেক বুঝ দিলেন, সাবধান করলেন দুজনে। খুশবু কাঁদেনি, নিঃশ্বাস রুখে কান্না দমিয়ে রেখেছে। সর্বশেষ বলল, আমি খুশি। তোমরা কেন মন খারাপ করছো বলো তো? এভাবে কাঁদলে আমি গিয়েও শান্তি পাবো না। তার ছোট্ট মেয়ের বুঝতারের মতো কথা শুনে দুজনেই হাসলেন। আড়ালে ছিল ফাহাদ, শুনছে দেখছে, ভেতরে আসেনি। তবে তার ঝগড়ার সঙ্গী শেষমেশ বিদায় হচ্ছে। খাবার নিয়ে কাড়াকাড়ি করবে না, হাত পা খামছে দেবে না, অহেতুক বিরক্ত করবে না, মাঝে মধ্যে আসবে মেহমান হয়ে। হয়তো অনেকটা বদলে যাবে, আগের মতো কিছুই থাকবে না। লোকে বলে শ্যামলা মানুষকে সাদা রঙে মানায় না। আফতাব সেই উক্তি যুক্তি সবটাই যেন ধুলোয় মিশিয়ে দিল। মায়াময় মুখ তার, ছোট ছোট চুল, দাঁড়িয়ে আছে অত্যন্ত অল্প, সাদা পাঞ্জাবি পরে এসেছে নিজের বধূকে নিতে। খুশবু পাশাপাশি বসে, মাথায় মায়ের তার বিয়ের ওড়না, আর পরনে তার শাশুড়ি মায়ের দেওয়া শাড়ি। লজ্জিত, স্তম্ভিত, আর চোখে আফতাবকে দেখতে একেবারে ভুল করেনি। ভেতরটা কেমন যেন অস্থিরতায় ভরে উঠল, বুক কাঁপছে দুরু দুরু। তার বিয়েটা হচ্ছে অবশেষে, না বকাটে লোকটার সাথে, যে বলেছে সত্য বলেছে, এই পৃথিবীতে মানুষের সাথে দেখা কোনো না কোনো কারণে হয়। না হয় কেন যেত সাদা পাথর, কেন বুকে ধাক্কা দেওয়ার মতো উদ্ভট কাণ্ড ঘটত, কেনই বা নিজের আইডি কার্ডটা ফেলে আসতো। পাহাড়ের শহরে টেনে নিয়ে ভাগ্য কাগজে কলমে মিলন লিখেছে। পূর্বের খারাপ কিছুই মনে পড়ল না আর খুশবুর।
অশ্রু ঝরিয়ে কবুল বলে আফতাবকে পুরোটাই কবুল করে নেয়। আফতাব অন্তরের চাপা উচ্ছ্বাস প্রকাশিত রেখে ক্যামেলিয়া ফুলকে সারা জীবনের জন্য নিজের করে নিল। বিয়ে শেষে সবাই একে অপরকে শুভেচ্ছা বিনিময় করতে থাকলে আফতাব সাবধানে খুশবুর কানের কাছে এসে ফিসফিস করে বলল একটা শব্দ, আমার। খুশবু এলোমেলো নিঃশ্বাস ফেলে, কান্নাগুলো গলায় আটকে আসছে। কাঁপুনি দিয়ে উঠল সর্বাঙ্গ নিঃশ্বাসের ছোঁয়ায়। আর চোখে চাওয়ার সুযোগ সাহস কিছুই নেই এবার। জড়সড় হয়ে বসে রইল একেবারে। নাক লাল করে ফেলেছে খুশবু, কাঁদবে না বলে কেঁদেই যাচ্ছে। কতবার চাইলো আফতাব মেয়েটার কান্না থামাতে, ইশারা করলো, সে ইশারা বুঝলে না। এবার মেয়ের বিদায়ের পালা, একাই যাচ্ছে তারা। জিতু থেকে যাবে কিছুদিন ঢাকায়। শক্ত মুখে আর্তনাদ চেপে মেয়েকে বিদায় দিয়েছেন লোকমান চৌধুরী এবং নাইলা বেগম। ফাহাদ এয়ারপোর্টে এগিয়ে দিতে এসেছে তাদেরকে। একেবারে চলে যাওয়ার পূর্বে তার বোনকে জড়িয়ে ধরল আলতো করে। আফতাব আর তার বাবা মায়ের উদ্দেশ্যে মিনমিনে গলায় বলল, স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই।